নমস্কার। ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন জানাই। আজকের প্যান্ডেমিক পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন। আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য লোকসংস্কৃতির চর্চা করা, ঐতিহ্যকে সংরক্ষণ করে ধরে রাখা এবং আমাদের যে দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য সেটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া বা তার কথা সম্পর্কে তার সম্পর্কে বিভিন্ন সচেতনতা তৈরি করা। আমাদের যারা গবেষক বা লোকসংস্কৃতি চর্চাকারী বন্ধুবান্ধব বা অনুরাগী যারা, তাদের কাছে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে সহজ সরল করে আলোচনা করা। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা এই চ্যানেলের মাধ্যমে এই লোকসংস্কৃতি যে একটা বিদ্যা শৃঙ্খলা সেটারও যেমন চর্চা করে থাকি, সেরকম পথে প্রান্তরে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত ঐতিহ্যগুলো সেগুলোকেও তুলে ধরি। আজকে যেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব, বৃষ্টির জল সংরক্ষণের লোকপ্রযুক্তি। বৃষ্টির জল আকাশ থেকে পড়ে এবং পৃথিবীর সর্বত্রই বৃষ্টির জল পড়ে এবং মানুষ কিন্তু একেবারে আদিম যুগেই এই জল যেহেতু তার জলের তৃষ্ণা ছিল এবং জলটাকে তারা মনে করেছে যে অত্যন্ত দামি একটা জিনিস, সেই কারণেই সে জলের সংরক্ষণ করা বা জলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, এগুলো আমরা কিন্তু সমস্ত সংস্কৃতির মধ্যেই লক্ষ্য করি। তো আমাদের ভারতীয় সংস্কৃতিও তার বাইরে নয়। ভারতীয় সংস্কৃতিকে কিন্তু জলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়, জলই জীবন। এখন জল আপাতভাবে আমাদের মনে হয় যে কোনো জলের জন্য তো কোনো আমাদের টাকা দিতে হয় না বোধহয়, শহরে যদিও জল কিনতে হয়, কিন্তু সামগ্রিকভাবে আমরা জানি যে জলটা আমরা মোটামুটি খুব একেবারে তার কোনো মূল্য নেই এরকম কিছু ভাবি। তাহলে আজকে আমাদের জল সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে কেন? কিন্তু আজকে যদি আমরা বিশ্বের মানচিত্রের দিকে তাকাই, পৃথিবীর অধিকাংশ মানুষই কিন্তু তার যে প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল সেই অ্যাক্সেসটা পান না, সেটা তাদের কাছে পৌঁছায় না। আজকে কিন্তু জলচিত্র খুব খারাপ এবং বলা হয় যে আমাদের চতুর্থ বিশ্বযুদ্ধ বাঁধবে জলের জন্যই, জলের আকালের জন্যই। কেন জলের এত অভাব কেন? আসলে পৃথিবীর সমস্ত জলকে যদি আমি 100% জল বলে মনে করি, পৃথিবীতে যত জল আছে, H2O যত আছে, তাকে 100% মনে করি, তার মধ্যে 97.5%ই কিন্তু সমুদ্রের লবণাক্ত জল, যেটা কিনা আমরা খেতে পারি না। তো 100% জলের 97.5%ই যদি সমুদ্রের জল হয়, তাহলে বাকি 2.5% নিশ্চয়ই আমাদের পানীয় জল না, তাও নয়। তার মধ্যে ওই 2.25%, 2.25% যেটা 100 টাকা যদি টোটাল জলের ভলিউমকে আমরা 100 টাকা মনে করি, তার মধ্যে 97.5 টাকাই হচ্ছে পানি নোনা জল, আর বাকি 2.5 টাকা সেটা হচ্ছে 2.5 টাকার মধ্যে আবার 2.25 টাকা হচ্ছে বরফ, যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, বিভিন্ন পাহাড়ের ওপরে যে বরফগুলো জমে আছে সেটা হচ্ছে 2.25 টাকা। তাহলে বাকি পড়ে রইল কি? 100 টাকার মধ্যে 25 পয়সা মাত্র পড়ে রইল। এটাই কিন্তু আমাদের পানীয় জল। এটা আমাদের বলা হয় ভৌম জল বা জলের উপরে আমাদের ভূমিভাগের উপরে যে জল, অর্থাৎ কিনা নদী, নালা, পুকুর, বিভিন্ন বিল, খাল, জলাশয়, এগুলোর মধ্যে যে জল, মিষ্টি জলের হ্রদ যেগুলো, সেগুলোকে এর মধ্যে ধরতে পারি। আর মাটির তলায়ও কিছু কিছু জল আছে। আমরা জানি যে মাটির তলায় কল টিপলে যে জলটা বেরোয়, মাটির তলার বিভিন্ন পাথরের লেয়ারের মাঝখানে কিছু কিছু জল থাকে, সেগুলো শত শত বছর বা হাজার হাজার বছর ধরে একটু একটু মাটি দিয়ে চুয়ে বৃষ্টির জলগুলোই মাটির তলায় গিয়ে কোনো কোনো জায়গায় যেখানে ভ্যাকুয়াম পেয়েছে সেখানে জমে আছে। এই যে মাটির তলার যে পানীয় জল, সেটাও কিন্তু অত্যন্ত মূল্যবান, কারণ এটা একদিনে তৈরি হয় না। আজকে আমি চাইলেই এই জলটা তৈরি করতে পারবো না। তো যাই হোক, ভূমণ্ডলের যে অংশে জল থাকে তাকে বলে হাইড্রোস্ফিয়ার। আজকে এই আলোচনাটা করতে করতে লোকসংস্কৃতির আলোচনা, কিন্তু তার মধ্যে কিছু কিছু বিজ্ঞানভিত্তিক বিষয় আসবে, যদিও সেগুলো কিছু কঠিন নয়, যে কেউ বুঝতে পারবে। হাইড্রোস্ফিয়ার, যা বা বাংলায় বলা যেতে পারে জলমণ্ডল। এটা কোথায় না, ভূত্বক, আমাদের ভূত্বকের ঠিক নিচেও জল আছে, তো সেইখান থেকে বায়ুমণ্ডলের মধ্যে যে 15 কিলোমিটার, আমাদের মাটির ওপরের যে লেয়ার, তার নিচে যেখানে যেখান থেকে জল আছে, জল যত দূর আছে আর কি,
সেখান থেকে শুরু করে মাটির ওপরের 15 কিলোমিটার পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আমরা যা কিছু, এটা মানে লিথোস্ফিয়ার বলে, এই মাটির ওপরের যে আকাশের যে 15 কিলোমিটার জায়গা পর্যন্ত, এই পর্যন্তই কিন্তু মানে জল পাওয়া যাবে, মানে H2O, মানে নদী নালা খাল বিল থেকেও তো জলগুলো বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে যে মেঘটা তৈরি হয় এবং বায়ুমণ্ডলের মধ্যে ঘুরে বেড়ায়, এর এই 15 কিলোমিটারের মধ্যেই থাকে। আমরা যদি যাদের এরোপ্লেন চড়ার অভিজ্ঞতা রয়েছে, আমরা জানি যে আমরা যখন এরোপ্লেনে যাই তখন কিন্তু মেঘগুলো সব আমাদের নিচে থাকে, আমরা এরকম জানলা দিয়ে নিচে তাকালে তখন দেখবো লেয়ারে লেয়ারে মেঘ আছে। তো অর্থাৎ মানে একটা এরোপ্লেন তো 15 কিলোমিটারের ওপরে যায় না, তো সেই ওখান থেকেই কিন্তু মোটামুটি ওই 15 কিলোমিটার ঠিক মেঘের ঠিক ওপরের স্তর দিয়েই যায় আসলে। তো এইভাবে, এবং এই যে বাষ্পগুলো সেগুলো যখন শীতল হয়ে যায় কোনো না কোনো আবহাওয়ার মণ্ডলের কারণে, শীতল হয়ে ঘনীভবন হয়, হ্যাঁ, অর্থাৎ মানে নদী নালা খাল বিলের জল বাষ্পীভবনের ফলে মেঘ তৈরি হয়ে যাচ্ছে, সেই মেঘগুলো আবার ঠান্ডা হয়ে ঘনীভবনের ফলে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে নামে। রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা গান আছে, মাটির বুকে মাঝে বন্দি যে জল, মাটি পায় না, মাটি পায় না তাকে। যখন সে মাটির বুকের মধ্যে ঘুমিয়ে থাকে, সেই জলকে মাটি পায় না। মাটি কখন পায়? যখন সে মাটিকে ছেড়ে মহাকাশে আকাশে চলে যায়, সেখান থেকে আবার সে যখন ফিরে আসে তখন মাটি সেই জলকে পায়। বিজ্ঞান আছে এই গানটার মধ্যে, চমৎকারভাবে সুন্দরভাবে বলা হয়েছে। যাই হোক, রবীন্দ্রনাথ তো এমন কোনো বিষয়কে বাদ রাখেননি যাকে নিয়ে না তিনি গান রচনা করেছেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর 5,05,000 কিউবিক কিলোমিটার জল সমুদ্র বা অন্যান্য জলাশয় থেকে বাষ্পীভূত হয়, এবং 1,10,000 কিউবিক কিলোমিটার বিশুদ্ধ জল বৃষ্টি হয়ে ভূমিভাগের ওপরে নামে। যেগুলো বাষ্পীভূত হয় সবটুকু জলই কিন্তু বৃষ্টি হয়ে নামে না, তার অনেকটাই কিন্তু মানে পরিবর্তিত হয়ে যায়। বৃষ্টির জল পরিশুদ্ধ, পানযোগ্য, মিষ্টি স্বাদের হয়ে থাকে। এই জলকে যদি ধরে রাখা যায় তাহলে এটা অত্যন্ত স্বাস্থ্যকর, সুস্বাদু, শরীরের পক্ষে খুবই উপকারী জল। কিন্তু তা সত্ত্বেও বিশ্বজুড়ে কিন্তু আমরা দেখি হাহাকার, শুধু একটি গণ্ডূষ জল। সারা পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ। ক্রমেই বিশুদ্ধ জলের উৎসগুলো দূষিত হয়ে পড়ছে, এটাই মূল ব্যাপার। পলিউশন হচ্ছে। আমরা যদি এখন তাকিয়ে দেখি, শহরের মধ্যে যত নদী নালা খাল বিল আছে, সে আমাদের আদিগঙ্গা থেকে শুরু করে আমাদের কেষ্টপুর খাল পর্যন্ত সমস্ত জল একেবারে পানের অযোগ্য হয়ে গেছে, ভয়ঙ্করভাবে পলিউটেড হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। এমনকি গ্রামের দিকেও যে সমস্ত জলাশয় রয়েছে, একটা সময়ে যেখানে কাঁচের মতো স্বচ্ছ জল থাকতো, এক সময় তো এত টিউবওয়েল ইত্যাদি ছিল না, বাড়িতে বাড়িতে জলের সাপ্লাই ছিল না, তখন মানুষ কিন্তু এই সমস্ত পুকুরের জল, খালবিলের জল খেয়েই বেঁচেছে। আজকে এই সমস্ত জল একেবারে পানের অযোগ্য হয়ে গেছে। পরিসংখ্যান অনুসারে প্রায় 80টি দেশ, অর্থাৎ মোট জনসংখ্যার 40% মানুষ জল সংকটে ভুগছে। খুব ভয়ঙ্কর অবস্থা জলের। যে বললাম, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে জলের জন্যই। আজকে আমাদের শহরের বহু মানুষ কিন্তু জল কিনে খায়, গ্রামাঞ্চলে পর্যন্ত এমন অনেক জায়গা আছে যেখানে জল কিনে খেতে হয়। জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই প্রাথমিক বস্তুটি এখনও কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের নাগালের বাইরে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী ভারতবর্ষের মানুষ যে জল দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে তার 70%ই আসলে দূষিত জল, অর্থাৎ যে খাল থেকে বাসন মেজে আসা হচ্ছে, স্নান করে আসা হচ্ছে, আসলে ভয়ঙ্কর দূষিত জল। এবং এই দূষিত জলকে কোনো না কোনোভাবে পেটের ভেতরে চলে গেলে বা খাবার কাজে ব্যবহার করলে বা কোনো না কোনোভাবে সেটা কনজিউম করলে সেটা কিন্তু নানা রকম রোগ নানা শিকার করে, এবং বহু মানুষ এর ফলে কিন্তু মানে তাদের স্বাস্থ্যহানি ঘটে বা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কয়েকদিন আগেই আমরা মানে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে সেখানে অবশ্য ওই পাইপ দিয়ে কিছু দূষিত পদার্থ ঢুকে গিয়েছিল পানীয় জলের মধ্যে, ফলে বিশুদ্ধ ভেবেই তাকে পান করেছিলেন, কিন্তু সেটা তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যাই হোক, এইভাবেই কিন্তু আমরা আমাদের বিশুদ্ধ একটা প্রাথমিক চাহিদা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছি। কিন্তু প্রাচীন ভারতের মানুষেরা পরম্পরাগতভাবে বুঝেছিল যে এই বিশুদ্ধ জল কতটা গুরুত্বপূর্ণ, জলের মূল্য, জলের গুরুত্ব, বেঁচে থাকতে গেলে জলের যে অপরিহার্যতা,
এইটা মানে এটা উপলব্ধি করেই কিন্তু মানুষ তখন যে কোনো অনুষ্ঠানে জলের একটা পুজো বা তাকে শ্রদ্ধা জানানো এটা করে থাকতো। যেমন বিয়ে, অন্নপ্রাশন, এমনকি শ্রাদ্ধেও জল সইতে যাওয়া, মানে বিয়ের ক্ষেত্রে জল সইতে যাওয়া, হ্যাঁ, অন্নপ্রাশনের ক্ষেত্রে গঙ্গা পুজো করা, ঘট তোলা, ঘট ভরা, কিংবা মানে পুজো, যে কোনো পুজো আর্চার ক্ষেত্রে ঘট ভরা হয় জলে গিয়ে, এবং ঘাটও শ্রাদ্ধ যেটা বলা হয় সেটা জলাশয়ের ঘাটেই করতে হয় বা গঙ্গার ঘাটে করতে হয়। এই যে জলকে পুজো না করে, নৈবেদ্য নিবেদন না করে ভারতীয়রা কোনো শুভ অনুষ্ঠান উদযাপনের কথা চিন্তাই করতে পারে না। এটাই কিন্তু জলের গুরুত্ব প্রাচীন মানুষেরা কতটা বুঝেছিলেন সেটাকে বুঝিয়ে দেয়। ভারতবর্ষের সভ্যতা বা সংস্কৃতি প্রাচীনকালে বিশুদ্ধ জলের গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল, কিন্তু আধুনিক মানুষ আমরা আজকে আত্মকেন্দ্রিক, ভোগ সর্বস্ব জীবন দর্শন, যন্ত্র সভ্যতার প্রবল দাপট ফলে আমরা প্রকৃতিকে একেবারে কোণঠাসা করে ফেলেছি। মানুষের মতো প্রকৃতিকে ধ্বংস করা, প্রকৃতির ক্ষতি করা আর কোনো জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ করে না। আমরা বন কেটে, জলাশয় বুজিয়ে, জমিকে কংক্রিটের আস্তরণে ঢেকে ফেলে নিজের বসতি বানাচ্ছি। প্রকৃতি বিপন্ন হয়ে পড়ছে, বিপদ বাড়ছে কিন্তু মানুষেরই। এই বিপন্নতাই পৃথিবীর অস্তিত্বের সংকট ঘনিয়ে তুলছে। জলদূষণ, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, জীব বৈচিত্র্যের ধ্বংস, বিপন্ন জীবকুল, পরিবেশ বিজ্ঞানীরাও চিন্তা করছে। সাধারণ মানুষ যারা এগুলো নিয়ে পড়াশুনো করছে, এগুলো জানে যারা, তারা বুঝতে পারছে কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। আমরা ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছি। আজকে এই বিশ্বব্যাপী প্যান্ডেমিকের যে কারণ তা খুঁজতে গিয়েও কিন্তু ওরা, মানে পরিবেশ বিজ্ঞানীরা কিংবা জীববিজ্ঞানীরা, তারা ভয় পেয়ে যাচ্ছেন যে অদ্ভুত সমস্ত নতুন নতুন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা কীটাণুর জন্ম হচ্ছে, যেগুলো কিন্তু আসলে মানুষেরই ভয়ঙ্কর ক্ষতি করে দিচ্ছে। যাই হোক, যে কথা বলছিলাম যে পৃথিবীর যে জল সংকট আজকে ভয়ঙ্কর হয়ে উঠেছে, ফলে দেশে দেশে রেন ওয়াটার হারভেস্টিংয়ের কনসেপ্ট গড়ে উঠছে, এবং আমাদের পাশ্চাত্য যে সমস্ত পণ্ডিতরা তারা বলছেন রেন ওয়াটার হারভেস্টিংয়ের যে কনসেপ্ট সেটা আসলে খুব বেশি দিনের পুরনো নয়। হ্যাঁ, এই গত শতাব্দীতেই এই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির জলটাকে ধরে রেখে তাকে আবার পুনর্ব্যবহার করা। বৃষ্টির জলকে তো আমরা নর্মালি গাছের গোড়ায় পড়লো বা জলাশয়ে ভেসে গেল, বা সেইটাই আমাদের কাছে ব্যবহার, কিন্তু সেটাকে যদি আমি সংরক্ষণ করে সেটাকে আবার ব্যবহার করি, সেটাকেই বৃষ্টির জল সংরক্ষণ এবং বা রেন ওয়াটার হারভেস্টিং বলে। তো এটাকে পোস্ট মডার্ন বা উত্তর আধুনিক বা সাম্প্রতিক ভাবনা বলা হচ্ছে বটে, এবং জল সংকটের একটা সমাধান সূত্র এটাও বলা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা একটু তলিয়ে দেখলে বুঝতে পারি যে আসলে এই ধারণা অনেক প্রাচীন ধারণা। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তো বটেই। অসংখ্য দেশীয় প্রযুক্তি, যাকে আমরা লোক প্রযুক্তি বা ইন্ডিজেনাস মেথড বা ফোক টেকনোলজি বলে থাকি, আছে, অত্যন্ত কার্যকরীভাবে আছে। আমি আজকে শুধু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে না, আমি ভারতবর্ষের প্রেক্ষিতে এরকমই কিছু রেন ওয়াটার হারভেস্টিংয়ের যে প্রাচীন পদ্ধতি, দেশীয় পদ্ধতি, ফোক টেকনোলজি, সেগুলো তুলে ধরবো। আমি আশা করি আমার বন্ধুরা তাদের অঞ্চলের যে রেন ওয়াটার হারভেস্টিংয়ের প্রাচীন পদ্ধতি, দেশীয় পদ্ধতি, সেগুলো সম্পর্কে আরও দু চার কথা আমাকে বলবেন আমাদের কমেন্ট বক্সে, তারা লিখে জানাবেন। দরকার হলে আমরা সেই অঞ্চলে গিয়ে আবার এই বিষয়গুলোকে তথ্য নিবদ্ধ করতে পারি। বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক পরিবেশের পক্ষে উপযোগী এবং আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত এইসব লোকপ্রযুক্তি জল বন্টন, জল সংরক্ষণ, জলসম্পদ পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল। লোকায়ত প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ বা তৃষ্ণার শান্তি সুন্দর কান্তি, যে আমাদের মানে ভারতবর্ষের চিরায়ত কথা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ আমাদের পৃথিবীর সব মানুষই আমার কুটুম্ব, আমার অতিথি, আমার আত্মীয়। তো আমাদের জলকেন্দ্রিক কিছু বিশ্বাস সংস্কারের কথা যদি বলি, তাহলে বোঝা যাবে যে সত্যি কেন এই কথাগুলো বলছি, যে কতখানি মানুষ
মানে প্রাচীনকাল থেকেই এই ধরনের ভাবনার অনুসারী যে কোনো মানুষ যদি গৃহে আসে তাকে প্রথমে জল দিতে হয়, প্রথমেই এক গ্লাস জল নিয়ে গিয়ে তার কাছে নিবেদন করতে হয়। এবং কেউ যদি জল চায়, সে যে আমার যত বড় শত্রুই হোক না কেন, তাকে না বলতে নেই। এটা আমাদের সংস্কার, এটা আমাদের বিশ্বাস, প্রাচীন বিশ্বাস। তৃষ্ণার্ত মানুষ জল চাইলে তাকে শুধু জল দিতে নেই, তার সঙ্গে একটু হলেও তাকে মিষ্টি বা অন্তত বাতাসা ধরে দিতে হয়। এবং আরও বিশ্বাস আছে, মৃত্যু পথযাত্রী মানুষ, তার মুখে জল দিতে হয়, সেই জল দেওয়াটা পরম পুণ্যের কর্ম। আমরা বিশ্বাস করি যে কোনো জলই হলে গঙ্গার প্রতিরূপ বা প্রতিরূপ। যে কোনো জলকে, যে কোনো পুকুরের জলকেও, গঙ্গা পুজো, একটা অন্নপ্রাশনে যখন গঙ্গা পুজো করা হয়, যেখানে গঙ্গা নেই সেখানেও কিন্তু জলাশয়ে গিয়ে পুজো করা হচ্ছে, অর্থাৎ সেই জলকেও গঙ্গার প্রতিরূপ বলে মনে করা হয়। আমরা মনে করি, বিশ্বাস করি, আমাদের দেহ কিংবা আমাদের বস্ত্র কিংবা যে কোনো বস্তু শুদ্ধ হয় একমাত্র জলের সংস্পর্শে। যে কোনো পূজার আবাহন এবং বিসর্জন দুই করতে হয় জলে। এবং শুধুমাত্র এটা জলের যে প্রয়োজনীয়তা, এটা শুধু হিন্দু ধর্মে নয়, ইসলাম ধর্মেও রয়েছে। সেখানেও কিন্তু অজু করতে হয়, সেখানেও যে কোনো নামাজ পড়ার আগে হাত পা ধোয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সমস্ত বিভিন্ন ধরনের জলকেন্দ্রিক আচার আছে, পরে এই নিয়ে আরেকদিন আলোচনা করব। যেমন আমরা জানি যে শিখ ধর্মে, জৈন ধর্মে, বৌদ্ধ ধর্মে, সমস্ত খ্রিস্টান ধর্মে, সমস্ত ধর্মেই কিন্তু এই ব্যাপারটা রয়েছে যে তারা তাদের পূজা অর্চনা বা ঈশ্বরকে যখনই নিবেদন করেন সেখানে জলের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি বৌদ্ধ ধর্মে মানে অন্য কোনো কিছু না, শুধু জলই নিবেদন করা হয় পূজায় ঈশ্বরকে। তো কতখানি গুরুত্ব জলকে আমরা দিয়ে থাকি। তো যাই হোক, আমাদের আগেকার দিনে জানি যে আমাদের গ্রামের বিভিন্ন জমিদাররা, রাজারা, তারা তাদের কোনো মৃত আত্মীয়, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তার স্মৃতিতে কূপ খনন করতেন কিংবা বড় বড় দিঘি খনন করতেন। সেই দিঘি নামাঙ্কিত করতেন সেই পিতার নামে, মাতার নামে, বা অকাল মৃত কোনো সন্তানের নামে, স্ত্রীর নামে। এবং এই যে বিভিন্ন মানে গ্রাম বাংলার যে কোনো বর্ধিষ্ণু গ্রামেই আমরা এরম ধরনের বড় বড় পুকুর দেখতে পাই। শুধু পুকুর না, সেই পুকুরের চারদিকে ঘাট নির্মাণ করা, হ্যাঁ, এরকম সমস্ত, বা দিঘি, বিশাল বড় বড় দিঘি যে, এবং সেই জলাশয়ের জল যাতে শুদ্ধ থাকে, পানযোগ্য থাকে, তাকে নিয়মিত পরিষ্কার করানো, তাকে বছরে একবার দুবার সংস্কার করা, জলাশয়ে যাতে রোদ পড়ে তার ব্যবস্থা রাখা, কাঁচা বাসন মাজা এগুলোকে মানে বারণ করা, বা সেগুলো ডাঙায় নিয়ে গিয়ে জলকে তুলে করতে হবে, এমন সব নিয়ম করা। আগেকার দিনে তো যখন গ্রামে মানে বসন্ত, কলেরা এই সমস্ত রোগ হতো, তখনও এই সমস্ত জলাশয়ের জলকে বিশেষভাবে সংরক্ষণ করা, এরকম অনেক মানে ব্যাপার ছিল, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে বৃষ্টির জলকে আমরা এভাবেই কিন্তু প্রাচীনকাল থেকেই পুকুর, দিঘি, ঝিল, বিভিন্ন জলাশয়, ট্যাঙ্ক ইত্যাদিতে আমরা সংরক্ষণ করে এসেছি। এটা আমাদের পরম্পরা। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তো বেশ বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করে দেখেছি যে কিভাবে, আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে তার বাপের বাড়ি হচ্ছে উকিলের বাজার, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্তে, বকখালির কাছে একটি গ্রাম। তো সেখানে একটা জল ঘর ছিল, আলাদা একটা ঘরই ছিল জল রাখা। তো বিশাল বড় বড় কালো, মানে আগেকার দিনে যেমন কালো পুজো ছিল না, সেরকম বড় বড় জ্বালা, সেই জ্বালার মধ্যে বৃষ্টির জলকে ধরে রাখা হতো। সেই ঘরে যখন তখন যে কেউ মানে ঢুকতে পারতো না, সেটা তালা দিয়ে রাখা হতো। মানে যেহেতু জানা যায় যা এই জলটা হচ্ছে জীবনের মধ্যে কোনো কিছু যাতে বিষাক্ত না পড়ে যায়, অজান্তেও যাতে কোনো পশু পাখি না মুখ দিয়ে দেয়, সেই জন্য সেই ঘরটা সবসময় সুরক্ষিত রাখা হতো। সকালবেলা কাপড় ছেড়ে সেখান থেকে জল বার করা হতো, মানে সেটা একটা বিশেষ পর্ব ছিল যে সারাদিনের মতো খাবার জল বার করে নেওয়া। এবং এই যে বড় বড় জ্বালাগুলো ছিল, আকারে এত বড় ছিল, সেগুলো মাটির, এবং হয়তো আমার আকারজনিত কারণে না, আমার মনে হয় যে খানিকটা তাকে ঠান্ডাও রাখার জন্য মাটির নিচে সে তার অর্ধেকটা গাড়া থাকতো, মানে মাটির নিচে গর্ত করে অর্ধেকটা তাকে ঢুকিয়ে দেওয়া হতো এবং বাকি অর্ধেকটা উপরে থাকতো। এবং তার মুখটাও অনেক বড়, সেখানে এক ধরনের কী বলবো, এক ধরনের ওই দিয়ে এমন একটা মানে লম্বা কাঠি লাগানো একটা বিশেষ ধরনের একটা পাত্র দিয়ে সেই জলটাকে তোলা। যাই হোক, এই যে গ্রামের দিকে আমি মেদিনীপুরে যেটা পেয়েছি যে বাড়ির চাল থেকে ছাঁচ বলে, ছাঁচের যে জলটা, সেটাকে ধরে রাখা হতো বৃষ্টির সময়, প্রবল বৃষ্টির সময়। এই ছাঁচের জলটা
তারা বাসন মাজা, কাপড় কাচা এইসব কাজে ব্যবহার করতে পারে। বৃষ্টির সময়, বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন অনেক সময় 4-5 দিন টানাও বৃষ্টি হয়, তখন হয়তো জলাশয়ে যাওয়া যায় না, তখন তো ঘরে ঘরে জল থাকতো না পুকুর থেকে বা মানে দূরের কোথাও কোনো জলাশয় থেকে জল আনতে হতো। তো আগেকার দিনে আমরা সমস্ত সাহিত্যগুলো পড়লেই দেখতে পাবো যে নদীতে জলকে যাওয়া মেয়েদের একটা বিশেষ পর্ব ছিল খাবার জল নিয়ে আসার জন্য। তো তখন হয়তো বৃষ্টির সময় হবে না, তখন ওই ছাঁচের জলটাকে ধরেই কিন্তু ঘরের কাজ করা হতো। এবং আরেকটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মানে একটা পাতলা কাপড়, যেটা গামছা টামছা জাতীয় হতে পারে, তার 4 কোণে 4টে লাঠি বেঁধে দেওয়া হয়, বেত বা সরু কঞ্চি টাইপের, এতে গেঁথে দেওয়া হয়। তাহলে কী হচ্ছে, এবার বৃষ্টির জলটা ওই ইয়ের মধ্যে পড়ছে, গামছার মধ্যে পড়ছে, এবং তার খানিকটা একটু একটু চেপে এবং টেনে দেওয়া হলো, সেটা একটু নিচু হয়ে গেল, তার তলায় গামলা বসিয়ে দেওয়া হলো, বড় গামলা বা বড় হাঁড়ি, কলসি। এবার ওই বৃষ্টির জলটা ওই গামছা বা ওই কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে ওর মধ্যে পড়তো, ওই জলটাকে খাওয়া হতো। হ্যাঁ, এইভাবে ওই ছাঁচের জলটাকে গৃহস্থালির অন্যান্য কাজে ব্যবহার করা হতো, আর এইটাকে এইভাবে ধরে রেখে সেইটাকে খাওয়ার জলে খাওয়া হতো। আবার আমি টাকি অঞ্চলে, উত্তর 24 পরগনা টাকিতে পেয়েছিলাম যে ওখানে বৃষ্টির জলটাকে বড় বড় পাত্রের ছাদের মধ্যে ধরে রাখা হয় ওরকমই মুখে কাপড় টাপড় দিয়ে, এবং তারপরে তারা কি করে ওই জলের মধ্যে ফিটকিরি দেয়, ফিটকিরি দিয়ে এবং ওইটাকে সারা বছর সংরক্ষণ করে। ওরা অত্যন্ত স্বাস্থ্যকর, ওকে বাড়ির কারো পেটের গণ্ডগোল হোক, জ্বর জ্বালা হোক, তখন ওই বৃষ্টির জলটাকে খাওয়ানো হয়। হ্যাঁ, তো যাই হোক, গ্রাম বাংলার অধিকাংশ বাড়িতেই নিজস্ব পুকুর থাকে। আবার আমরা জানি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ওই দিকে সমস্ত কুয়ো থাকে, উত্তরবঙ্গেও দেখেছি কুয়ো থাকে। এবং এই যে কুয়োর জল, তার কুয়োর চারদিকটা বেড় দিয়ে, যাতে মানে সব জল ধুয়ে এসে ওর মধ্যে না পড়ে, বড় বড় গোল বেড় সাজিয়ে জলটাকে স্বচ্ছ রাখার জন্য দেয়ালটা বাঁধিয়ে দেওয়া হয়। এবং কুয়ো পাড়ের নোংরা টোংরা ইত্যাদি যাতে ওর ভিতরে না ঢোকে, সেখানে কুয়োর পাড়টা একটু উঁচু করে দেওয়া হয়। এবং কুয়োর জল যখন ব্যবহৃত হয় না, তখন বাঁশের দরমা বা কাঠের পাটাতন দিয়ে অনেক জায়গায় ঢেকে বা টিন দিয়েও ঢেকে রাখার ব্যবস্থা আছে। মাঝে মাঝে এই জলে চুন ফেলতে হয়। এবং বর্ষার সময় বৃষ্টির জল ছাড়াও তখন চারপাশের ভৌমজলের লেয়ারও তো উঁচু হয়ে থাকে, তার ফলে এই জলগুলো তখন কিন্তু অনেকটা ওপরের দিকে উঠে আসে, এবং অনেক জায়গায় কপি কল দিয়ে এই জল তোলা হয়, বা বালতির মধ্যে দড়ি বেঁধে এই জল তোলা হয়। এবং কুয়োর জলের মজা হচ্ছে, আমি উত্তরবঙ্গে দেখেছি প্রচণ্ড ঠান্ডার মধ্যে কুয়োর জল কিন্তু একদম গরম, যেই সকালবেলা কুয়োর জল তোলা হচ্ছে একেবারে গরম, মনে হচ্ছে কেউ গরম করে দিচ্ছে। আবার যখন গরমকাল মানে প্রাণ আইরাই করছে এবং মানে বাড়ির ট্যাঙ্কের জল গরম হয়ে গেছে, তখন কুয়োর জল তুলে দেখা যাবে প্রচণ্ড ঠান্ডা, সুন্দর একেবারে শরীর শীতল করে দেয়। মানে অদ্ভুত, প্রকৃতির যে কী অদ্ভুত সৃষ্টি এগুলো। রাজস্থানের বিভিন্ন গ্রামে এই ধরনের কুয়ো কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় সেটা কিন্তু দারুণ ব্যাপার একটা। প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের মাটির তলায় বড় বড় মানে জলের ভাণ্ডার করে রাখা আছে। এবং আজকের দিনে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মানে বলা হচ্ছে জল ধরো জল ভরো, এই সমস্ত রাজনৈতিক স্লোগান আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সত্যিকারের কি জল ধরা হচ্ছে বা জল ভরা হচ্ছে, কতটুকুই বা হচ্ছে? পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে চাষের জন্য নদী, নালা বা খাল কেটে জল জমিতে আনা হয়, কিন্তু এই যে একটা সময় ছিল যে বর্ষার জলে ফেঁপে ওঠা নদীর জলকে, জলের সঙ্গেই পলি মাটি আসতো, মাছ খেতে প্রবেশ করতো, স্বাভাবিকভাবেই জমিও উর্বরতা লাভ করতে হতো, এবং মাছও এই সময় মানুষের বিশাল উপকারে লাগতো এই মাছগুলো। বর্ষাকালে এই মাছ ধরে বা মাছ বাড়িতে খাওয়া দাওয়া আমরা ছোটোবেলায় দেখেছি যে এই সময় বর্ষাকালে জমির মাছে কী পরিমাণ মাছ পাওয়া যায়। যাই হোক, আজকের দিনে কিন্তু মানে আসলে এগুলো শুরু হয়েছিল সেই বিদেশি শাসক মানে ব্রিটিশদের আমলেই। তারা আমাদের সমস্ত দেশীয় এই যে স্বনির্ভরতার যে উপাদানগুলোকে এক এক করে ধ্বংস করে দিয়েছে। তো তখন এই গ্রামীণ অর্থনীতিগুলোকে ধ্বংস করার জন্য, পরনির্ভরশীল করে তোলার জন্য এইভাবে এই আমাদের নিজস্ব যে জল সংরক্ষণের যে পদ্ধতিগুলো অনেকভাবে কিন্তু নষ্ট করেছে ব্রিটিশরাও। আবার এটাও মানে ঠিক যে আমাদের একেবারে প্রাচীন যে সমস্ত মানে ব্যবস্থা ছিল, অর্থাৎ সমস্ত ধর্মস্থান মন্দিরগুলো লাগোয়া বড় বড় জলাশয়, এই যে মন্দিরগুলোকে যখন নবাবী আমলে ধ্বংস করা হয়েছে, তখন
তার সাথে সাথে এই জলাশয়গুলোও কিন্তু ধীরে ধীরে মানে মন্দির একটা ধ্বংস করা হলো বা দেবালয় ধ্বংস করে দেওয়া হলো, সেখানে মানুষ আর আসে না, পুরোটা অ্যাবান্ডেন্ড হয়ে গেল, জঙ্গল হয়ে গেল। সেই জলাশয়ও ধীরে 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 তার গুরুত্ব হারালো, সেও মুজে একটা সময় সেটা সংস্কার না করার ফলে নষ্ট হয়ে গেল। এবং পরবর্তীকালে আরও পরে যখন জঙ্গল কেটে বসতি স্থাপন করা হয়েছে, এগুলোকে বুঝিয়ে টুচিয়ে ফেলা হয়েছে। এইভাবে কিন্তু আমাদের অনেক অনেক জলাশয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনে সেগুলো থাকলে আমাদের কিন্তু এই জল জমা আর জলের অভাব, এই দুটো সমস্যায় একসঙ্গে নিরসন হতো। যাই হোক, এই আমরা মানে শহরে মানুষ তো যেখানে পারি যত নয়নজুলি আছে সেগুলোকে বুঝিয়ে ফেলছি, যে আমাদের ভিআইপির ধারে কত নয়নজুলি ছিল, একটা সময় টলটল করতো জল, কত গাছ ছিল, গাছও কেটে ফেলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এই কেষ্টপুর খাল, বিদ্যাধরী নদী, অসাধারণ নদী ছিল শুনেছি, মানে আজ থেকে 20-30 বছর আগেকার মানুষরাও বলেন যে জল ছিল কাঁচের মতো স্বচ্ছ, কত মানে মাছ খেলে বেড়াতো। আজকে একেবারে কালো কুচকুচে জল, পচা দুর্গন্ধ বেরোয় সেখান থেকে, এবং ধীরে 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 দুই পাশের যে নয়নজুলি সেগুলো উধাও হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের নিজের কবর নিজেরাই খুঁড়ছি। হ্যাঁ, আজকে ভাবা যায় না যে মানে গত 20 বছরে যা দেখিনি, গত 2-3 বছরে দেখছি যে ভিআইপিতেও জল উঠে যাচ্ছে, আমাদের পাড়াতে পুরো জল জমে যাচ্ছে, যেটা এত বছরে কখনো দেখিনি। তো সেগুলো হচ্ছে তার কারণ সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলে বাড়ি তৈরি করা হচ্ছে, শিল্প নগরী গড়ে উঠছে, আমাদের তলা ফাঁপা হয়ে যাচ্ছে, আর ওপরকার সব জল হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী রাজ্যর কথা এবারে আসি। প্রতিবেশী রাজ্য যে বিহারের, সেখানে মানে যেহেতু মালভূমি, বেশিরভাগ যে জায়গাগুলো মালভূমি মধ্যে, এইভাবে আমাদের মতো আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেক ব্লেসড। আমরা চাইলেই পুকুরে মানে একটা খনন করলে সেখানে জল জমে যাবে, কিন্তু বিহার টিহারে এই সব সম্ভব নয়, কারণ সেখানে বালি মাটি, কঙ্করময় মাটি, সেই মাটিতে জল সংরক্ষণ করে রাখা খুব মুশকিল। এবং এখানে কি হতো, বন্যার জলকে বা বৃষ্টির জলকে আখর পাইন, এই যে মানে পদ্ধতি, এর সাহায্যে মানে জমিতে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, খাল এক ধরনের একে বলা যায়, এইগুলোকে অনেকটাই ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ আমলে। এখন আবার এগুলো নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, জানি না কতদূর কী হবে। হিমাচল প্রদেশেও রয়েছে অনেক দূরের যে ঝর্ণা, সেই ঝর্ণাকে মানে একটা পাথরের লাইনিং দিয়ে সেটাকে নিয়ে আসা, ছোট মানে বাড়িতে স্বচ্ছ পানীয় জলের আনার ব্যবস্থা করা। এবং এই যে কুল, ওখানে একটা কুল চ্যানেল বা নালা আছে গ্রামের মধ্য দিয়ে, পাহাড়ের উপরকার জল সেখান থেকে নামিয়ে আনা হয়, সেই কুল। এবং এই নাউলা আছে একটা কুণ্ড জাতীয় জলাশয়, যাকে নাউলা বলে ওখানে হিমাচল প্রদেশে। এবং আমাদের সবথেকে জল সংরক্ষণের খুব সুন্দর উদাহরণ পাওয়া যায় আমাদের, যদি আমরা নর্থ ইস্টে যাই। আমি মেঘালয়ে দেখেছি কি চমৎকার, প্রত্যেকটা বাড়িতেই তাদের ছাদের যে জলটা গাটারের সাহায্যে, মানে একটা মানে চালটাকে এরকম শেষের দিকের পোর্শনটাকে এরকম বাঁকিয়ে নেওয়া হয়, তার ফলে বৃষ্টির জলটা ওইভাবে ওখান দিয়ে এসে তারপরে একটা পাইপের সাহায্যে পুরো জলটাকে নামিয়ে নেওয়া হয়, একটা চৌবাচ্চায় রাখা হয়। সেই চৌবাচ্চায় একটা কল ফিট করা আছে, সেই চৌবাচ্চার জলটা থেকে, এবং সেই চৌবাচ্চার মধ্যেও ব্যবস্থা রয়েছে, সেখানে বড় বড় পেবলস, তারপরে কাঠকয়লা, তারপরে বালি ইত্যাদি লেয়ার করে দেওয়া আছে। এবং চৌবাচ্চার জলটা ডিরেক্টলি একটা কল থাকে, একটা সেই কলের মধ্যে দিয়ে কাচি, বাসন মাজা ইত্যাদির কাজগুলো হয়। আর ওই যে বললাম পেবলস, বালি, এই লেয়ারের মধ্যে থেকে আবার সেই জলটা আরেকটা নিচের লেয়ারে যায়, নিচের আরেকটা বড় ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কের মধ্যে এই পরিশ্রুত জলটা পায়, এবং সেটা কিন্তু খাবারের কাজে ব্যবহার করা হয়। এবং আরেকটা, মেঘালয়ে তো প্রচুর রেনফল হয়, তো এখানে প্রত্যেকটা বাড়ির ছাদের থেকেই কিন্তু এরকম জলের চৌবাচ্চা মধ্যে জলটাকে সঞ্চিত করা হয়। এছাড়া অনেক পাহাড়ের ওপর থেকে মানে অনেক বড় বড় মোটা মোটা বাঁশ হয়, তো ওখানে বাঁশের মধ্য দিয়ে
সরু ধারায় জল নিয়ে এসে ক্ষেতগুলোতে চাষ হয়। এছাড়া ব্যাম্বু ড্রিপ ইরিগেশন আছে, এক ফোঁটা করে জল এসে পড়বে। এই যে ব্যবস্থা, দারুণ ব্যবস্থা, মানে অসাধারণ ব্যবস্থা। কত দূরে মানে একটা জমি, তারা একটু সমতল জমি পেয়েছে, সেখানে চাষ করবে, সেখানে জলের কোনো ব্যবস্থা করতে পারছে না। অনেক পাহাড়ের উপরে কোথাও একটা নদী আছে, সেখান থেকে ওই বাঁশের সরু চ্যানেল করে এক ফোঁটা জল এসে জমিতে পড়ছে, ওতেই কিন্তু চাষ হচ্ছে। তো এই যে ব্যবস্থাগুলো, সে অসাধারণ ব্যবস্থা। নাগাল্যান্ডেও রয়েছে মানে এরকম বাঁশের চোঙের সাহায্যে জলকে বহন করে নিয়ে আসা। অরুণাচল প্রদেশে আপতনি বলে একটা পদ্ধতি আছে, বৃষ্টির জলকে পাহাড়ের ঢালে ধান চাষের জমিতে ধরে রাখার জন্য বাঁধ দেওয়া হয়, সেই বাঁধ। তো এইরকম যে পদ্ধতিগুলো, এগুলো যদি আমরা একটুখানি খেয়াল করি, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে বৃষ্টির জলকে সংরক্ষণ করা, যেমন এগুলো প্রাচীন পদ্ধতি। মানে রাজস্থানে যে বলছিলাম যে মাটির প্রত্যেকটা বাড়ির উঠোনে এরকম ধরনের মাটির তলায় বড় তাদের জল সংগ্রহ করে রাখার ব্যবস্থা আছে। এবং এই যে তারা এইভাবে জলটাকে সংগ্রহ করে রাখে, তার কারণ সেখানে জলের একটা অভাব রয়েছে। সেই অভাবটা কিন্তু আগে মানুষ নিজেদের বুদ্ধিতেই নিজেরা সেই অভাবটাকে দূর করার ব্যবস্থা করেছে। এবং আমরা কয়েক বছর আগে দেখেছিলাম যে রাজস্থানের বিভিন্ন অঞ্চলেও অনেক জলাশয় তৈরি করার বিষয় নিয়ে যে কিছু কাজ হচ্ছিল, রাজেন্দ্র কুমার তিনি করছিলেন। সেখানেও কিন্তু বৃষ্টির জলকে সংরক্ষণ করা হচ্ছিল। তো যাই হোক, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশে আজকে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে কীভাবে আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করব, কীভাবে ওয়াইজলি আমরা বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের যে জলভাণ্ডার সেটাকে ব্যবহার করব। যথেচ্ছ স্যালো দিয়ে মাটির তলার জলকে নিঃশেষ করে ফেলে পরবর্তী প্রজন্ম কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। এবং আর সেই বিপদটা প্রকৃতি তো আমাদের থাপ্পড় মেরে দেখায় সব কিছু, অত সহজে প্রকৃতি ছেড়ে দেয় না। যে কারণে আজকে আমরা প্লাস্টিকে যখন পৃথিবীকে মোড়ার চেষ্টা করছিলাম, তখন আমাদেরকে হাজার লক্ষ কোটি বডি প্লাস্টিকে মুড়ে প্রকৃতি মা দেখিয়ে দিল যে আমরা কতটা ভুল করেছি। তো আজকে তা সত্ত্বেও আমাদের কোনো চেতনা নেই, আমরা ইচ্ছা মতো প্লাস্টিকের জিনিসপত্র কিনছি, এনে ডাস্টবিনে ভরে দিচ্ছি, সারা শহরকে প্লাস্টিকে ভরিয়ে দিচ্ছি, সারা গ্রামের সমস্ত জলাশয় প্লাস্টিকে ভরে গেছে, চারিদিক আমরা প্লাস্টিকে বর্জ্য পদার্থে ভরিয়ে তুলছি, আমার মাটিকে দূষিত করছি, জলকে দূষিত করছি, বাতাসকে দূষিত করছি, কোনো চেতনা নেই তাও আমাদের। যাই হোক, সারা বিশ্বে ভারতবর্ষ তো একটা অত্যন্ত শক্তিমান দেশ বলে আজকে পরিচিত, এবং সম্ভাবনা শক্তির উৎস। জনসংখ্যায়, বাণিজ্যে দ্রুত সম্প্রসারণে, কূটনৈতিক শক্তিতে, বৃহত্তর বাজারের যোগানে তথা বৌদ্ধিক উৎকর্ষের বিচারে ভারতবর্ষ আজকে চর্চিত। এক সময় সারা বিশ্ব ভারতকে চিনত প্রাচীনতম সভ্যতার দেশ বলে। আজকে আমরা বুঝতে পারি যে ঐতিহ্য বা আধুনিকতা, অভিজ্ঞতা বা প্রযুক্তি, এগুলো একটা দ্বান্দ্বিক অবস্থার মধ্য দিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। আমরা যদি আমাদের এই হাজার বছর ধরে যে জ্ঞান, সেটাকে আজকের আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে একটু সচেতনভাবে তার ব্যবহার না করি, তাহলে আগামীতে আমরাই ভুগব। আমরা এমন একদিন আসবে যেন চেন্নাই শহর একদিকে জল শূন্য হয়ে যাচ্ছে, অন্যদিকে বৃষ্টির জন্য জলে একেবারে আবদ্ধ হয়ে যাচ্ছে। একদিকে সারা বোম্বে শহর জুড়ে জলের জন্য হাহাকার হবে, আর অন্যদিকে এক পশলা বৃষ্টি হলেই পুরো শহর জলে থই করে ভাসবে। আমাদের কলকাতাও আজ সেই পথেই এগোচ্ছে, পশ্চিমবঙ্গও সেই পথেই এগোচ্ছে। তো আমরা সচেতন হতে হবে। আমাদের প্রকৃতি মা যা আমাদের দিয়েছে, আমরা দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে বাস করতে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই আত্মকেন্দ্রিক ভোগ সর্বস্ব আর নগর সর্বস্ব, প্রযুক্তি সর্বস্ব জীবন কিন্তু আমাদের কাম্য নয়, সেটা কিন্তু সব কিছুর সমাধান নয়। প্রযুক্তি তো আমারই সৃষ্টি, কিন্তু প্রকৃতি আমাকে সৃষ্টি করেছে। সুতরাং প্রকৃতিকে আমাকে সম্মান দিয়ে প্রযুক্তির ব্যবহার করতে হবে। সর্বম অত্যন্তম গর্হিতম, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এক ফোঁটা জলের সম্মান রাখবেন।